প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ মূলত ডাকসু নির্বাচনের ফল ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ এই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। এই তিনজনই ক্যাম্পাসে একসময় পরিচিত মুখ ছিলেন। ছাত্র রাজনীতি, কেউ ছাত্র রাজনীতি করেছেন, কেউ ছাত্র রাজনীতি কাভার করেছেন সাংবাদিক হিসেবে। তো তাদের কাছে আমরা বিখ্যাত বিশ্লেষণ শুনবো। আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি, পরিচয় করে দিই। শরীফুজ্জামান পিন্টু, সম্পাদক রাজনীতি.com। আমাদের সাথে আছেন ABM মোশাররফ হোসেন, বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবং আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শরীফুজ্জামান পিন্টু, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিপোর্টিং দিয়ে শুরু করেছেন, জাতীয় দৈনিক কে কাজ করেছেন, সম্পাদনা করেছেন, এখন নতুন একটা রাজনীতি.com নামে একটা বিষয় কি ওয়েব পোর্টাল সম্পাদনা করছেন। তা আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই যে কেমন হলো ডাকসু নির্বাচন? আপনি নিজেও ক্যাম্পাসে গিয়েছিলেন, দেখেছেন। এই প্রশ্নটা এই জন্য করছি যেহেতু দুইজন গুরুত্বপূর্ণ প্রার্থী কারচুপির অভিযোগ এনেছেন, যদিও শিক্ষক নেটওয়ার্ক বলেছে যে অংশগ্রহণমূলক হয়েছে, বড় ধরনের অসঙ্গতি নাই। আপনার দৃষ্টিতে কেমন হলো ডাকসু নির্বাচন? আপনি যদি বলেন যে এক কথায় যদি বলি, ডাকসু নির্বাচন ভালোই হয়েছে, দৃশ্য তো ভালো হয়েছে। মানে যতটা আশঙ্কা, ভয়, আতঙ্ক ছিল এটা কিন্তু দেখা যায়নি। এবং আমি নিজেও নির্বাচন গতকাল সহ তার আগের 4-5 দিন ক্যাম্পাসে নিজেও গিয়েছি দেখার জন্য। সেটা একটা হলো যে মনের টান বলতে পারেন, একসময় ক্যাম্পাস রিপোর্টিং করছি, আবার সাংবাদিকতা করি, সেটাও একটা পালস বোঝার জন্য। তাতে সব মিলায় মনে হয়েছে যে নির্বাচনে ভেতরে কি হয়েছে সেটা একটা আলাদা প্রশ্ন, আলাদা বিতর্ক। বাট দৃশ্যত আপনি নির্বাচনকে ওই অর্থে আমরা খারাপ বলতে পারি না সেটা। বাট নির্বাচনের যে রেজাল্ট, সেটা নিয়ে আমরা নানা রকম আলোচনা, বিশ্লেষণ করবো। কিন্তু কারচুপির যে অভিযোগ করলো, এটা কি আসলে সারবত্য আছে বলে মনে হয়? কারচুপি এটা দৃশ্যত আসলে এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়, ধরেন সোশ্যাল মিডিয়া একরকম বলতে পারে, প্রার্থীরা বা রাজনৈতিক বক্তৃতা একরকম বলা যায়, কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে। যে আপনি যদি বলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে সেই প্রমাণটা আপনাকে দিতে হবে। আমার মনে হয় না যে এখন পর্যন্ত গণমাধ্যমে বা বিভিন্ন অভিযোগের মধ্যে যে বিষয়গুলো এসেছে, সেখানে বলা যায় না যে দৃশ্যমান কোনো কারচুপি হয়েছে, সেখানে বলা যায় না। বাট আপনি বলতে পারেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেখানে নানা রকম কথা আছে যে অনেক টাকা পয়সার এখানে ছড়ানো হয়েছে। এখানে বলা যেতে পারে যে ছাত্রদের উপর নানাভাবে প্রভাব বিস্তার করা হতে পারে। এখানে বলা যেতে পারে নানা রকম রাজনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। এখানে বলা যেতে পারে যে ছাত্রাবাসগুলোতে একটা ছাত্র সংগঠন আগে থেকে পজিশন নেওয়ার পরপরই বলা হয়েছে যে না, এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার শিকার ছাত্রদল হয়েছে, সেটাও বলা যেতে পারে। এরকম নানা রকম বিষয়গুলো আসতে পারে, কিন্তু এই জন্য আপনি বলা যাবে না যে নির্বাচন সুষ্ঠু হয়নি, শান্তিপূর্ণ হয়নি, এটা বলা যাবে না। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ABM মোশাররফ হোসেন, আপনি কিভাবে দেখেন, কেমন হলো? ধন্যবাদ আপনাকে। আসলে যদি আপনি সামগ্রিকভাবে দেখেন, তা তো দেখানো হচ্ছে যে নির্বাচন ভালো হয়েছে, কিন্তু অভিযোগের তালিকাটাও কিন্তু কম না। এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়নি, অথবা প্রশাসনের একটা কারো প্রতি ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা, এবং সর্বশেষ ইলেকশনের দিন কিছু ঘটনা এমনভাবে সংগঠিত করা হয়েছে যাতে দৃশ্যমান হয়েছে যে হয়তো কোনো একটি প্যানেলকে জিতানোর জন্য কর্তৃপক্ষ আগে থেকেই একটা গ্রাউন্ড ওয়ার্ক তারা করে রেখেছে। যদি এক্সাম্পল হিসেবে আপনি দেখেন, যে দেখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আবিদ, হঠাৎ দেখলাম মিডিয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া যাচ্ছে না। অথচ দেখবেন ডাকসুর আচরণবিধি যদি আপনি দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে যে যারা প্রার্থী থাকবে তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তারা মনিটরিং করতে পারবেন, কোনো অভিযোগ থাকলে সেটার ব্যাপারে তারা বক্তব্য দিতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে আবিদকে টিএসসি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ একই সময় যারা বিজয়ী হয়েছে তাদের প্রার্থী ভিতরে কিন্তু কাজ করছে।
এই যেমন এইরকম একটা পক্ষপাতিত্ব কিছু আছে। আবার ভোট গণনার সময় আমরা দেখলাম, যেমন আপনার শামসুন্নাহারের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে একজন ভোটার নিজে বলছে আমি বাকের মজুমদার করে এক প্রার্থীর জিএস প্রার্থী, তাকে আমি ভোট দিয়েছি, তাহলে সে শূন্য ভোট পায় কীভাবে? অর্থাৎ এই প্রশ্নগুলোর কিন্তু সমাধান দিতে হবে কর্তৃপক্ষকে, বলতে হবে যে আসলে এখানে কি ঘটেছে। এই সকল ক্ষেত্রে কিছু বিতর্ক আছে। আর সামগ্রিকভাবে আরেকটা যেটা আমার কাছে মনে হলো, যে নির্বাচনরা যতই ছাত্রদের নির্বাচন আপনি বলেন, যত নিরপেক্ষ নির্বাচন বলেন, এখানে জাতীয় রাজনীতির একটা ইম্প্যাক্ট এখানে আছে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমরা দেখছি যে পলায়ন পর, মানে যেই দলটি ফেসিস বাংলাদেশ থেকে চলে গেল, তাদের একটা বক্তব্য আমরা প্রায় দেখি যে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশটা দখল করেছে, যার কারণে ডাকসুতে আজকে দেখেন আপনি যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ওরা যারা প্রগতিশীল রাজনীতি করে অথবা যারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চায়, সেই গ্রুপটা কিন্তু জিততে পারেনি, বরং একটা ধর্মীয় উন্মাদনা যে সংগঠনটি আছে তারা জয়। সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশ এবং বহির বিশ্বে বক্তব্য দেওয়ার একটা ক্ষেত্র কিন্তু এখানে প্রস্তুত হয়েছে। সুতরাং বোঝা যায় যে ছাত্রলীগের তো ক্যাম্পাসে একটা অবস্থান ছিল, দীর্ঘ 15 বছর তারা ক্যাম্পাসে অবস্থান করেছে, হলগুলি নিয়ন্ত্রণ করেছে। সুতরাং তাদের একটা প্রচ্ছন্ন ভোট একটা দিকে চলে গেছে বলে রেজাল্ট হয়তো এরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের সবাইকে শুভেচ্ছা। সবাইকে এই কারণে বললাম যে আমরা এখানে আসার আগে বিশ্ববিদ্যালয়ে আপনি নিজের পরিচয়টা দেন নাই, আপনারা ওই পাশের দুইজন সাংবাদিকতা করতেন, আমরা এই পাশের দুইজন রাজনীতি করতাম। অর্থাৎ আমাদের চলা, আমাদের বোঝাপড়া, পরিচয়, সম্পর্ক বহুদিনের। এক ধরনের আজকের এই চারজন এক ধরনের একটা গেট টুগেদারের মতো। হ্যাঁ, তারপরেও দু একটা কথা বলা দরকার। নির্বাচনটা আমি প্রথমত ইতিবাচকভাবে দেখি এই কারণে, এই প্রজন্মের মধ্যে যে অংশটা জীবনে কখনো ভোট দিতে পারেনি, আপনি তাদেরকে একটা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিয়েছে তারা জীবনের প্রথম ভোট দিয়েছে। আমাদের রাজনীতিতে এখন আলোচিত হচ্ছে যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে কতগুলো জায়গায় আমরা পরিবর্তন আনতে চাই। এই পরিবর্তনের যাত্রাটা শুরু হলো এই শিক্ষার্থীদের ভিতর থেকে। এবং কোন শিক্ষার্থীরা? যে শিক্ষার্থীরা 1 বছর আগে একটা মরণপণ লড়াইয়ে কমান্ডার ছিলেন এবং সোলজার ছিলেন। মোটামুটি যাদেরকে আমরা সামনে দেখেছি প্রায় সবাই, তাদেরকে আমরা আবার নির্বাচনেও দেখলাম। সুতরাং ভোটটা হয়েছে 1 বছর আগের যে আমাদের যে এই সৈনিক যারা, তারা প্রার্থীও হয়েছেন, তারা ভোটাধিকারও প্রয়োগ করেছেন। এখন আলোচনাটা হচ্ছে ভোটের পরিবেশটা কেমন ছিল। আমার দৃষ্টিতে নির্বাচনের আগের অংশটা আমি যেটা দেখি, নির্বাচনের আগের অংশে মোটামুটি একটা সহনশীলতা ছিল। আপনি খেয়াল করবেন, একজন নির্বাচিত এখন যিনি জিএস হয়েছেন, তার প্রার্থীপদ নিয়ে মামলা করার পর যে উদ্ভূত পরিস্থিতিটা হয়েছিল, তখন একজন নারীকে অশ্লীলভাবে আক্রমণ করার পরে এর বাইরে আমরা নির্বাচনী মাঠে, প্রচারণার মাঠে খুব বড় কোনো ধরনের অঘটন আমরা কিন্তু দেখিনি। আমাদের তো অভিজ্ঞতা আছে ডাকসু নির্বাচনের 2-1টা জায়গায় দেখার, তো সেই ধরনের কোনো আলামত এবার কিন্তু আমরা দেখিনি। সেকেন্ড হচ্ছে যে সেই ঘটনার পরে নির্বাচনের দিকে এগিয়েছে, কিন্তু নির্বাচন আগে এবং পরে প্রশাসনের যে ভূমিকাটা, ছাত্র সংগঠনগুলো যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। আপনি দেখেছেন যে মেঘমাল্লার বসু, সে হাসপাতালে গিয়েছেন তার একটা অপারেশনের জন্য। মোটামুটি আমি দেখলাম যে অনেক প্রার্থী তার সাথে দেখা করতে গেছে একেবারে শেষ মুহূর্তের প্রচারণাকে রেখেও। সেই জায়গায় পারস্পরিক একটা সৌজন্যতা তাদের ছিল। আবার বড বাহিনীর যে পরিকল্পিত প্রচারণা, সেটিও ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা বিরাট অংশ তারা একদিকে হেলে পড়েছিল। পিন্টু ভাই একটা উদাহরণ দিয়েছেন, আমি আরও একটু পরিষ্কার করে আরও একটা উদাহরণ দেই। ওই যে নারীর প্রার্থীর কথা বললাম, তাকে ধর্ষণ করার হুমকি দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কিন্তু তারা একটা তদন্ত কমিটি করেছিল, এবং
তদন্ত রিপোর্ট পাওয়ার আগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করে দিয়েছে সন্ধ্যাবেলায়। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না, দিনের পর দিন চলে যায়, কিন্তু এই জায়গাটায় ঘটনাটা প্রশংসনীয়, কিন্তু এর পেছনে শিবিরকে একটা বাড়তি সুবিধা দেওয়ার একটা প্রবণতা এর মধ্যে ছিল। কেন? রাজনীতিতে তো ভোটের মাঠে সবাই ইস্যুটাকে ব্যবহার করে একটা ভোট টানার একটা প্রবণতা থাকে। এইখানে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় অথরিটি এই ইস্যুটা খুব দ্রুত যাতে সলভ করে ফেলা যায় তার একটা প্রবণতা ছিল। সেকেন্ড হলো, পরের দিন আমরা দেখলাম যে তারা পূর্ণ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করলো এবং সেখানে বললেন যে এই ছাত্রটির কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সংযোগ সম্পর্ক পাওয়া যায়নি। অথচ তার আগের দিন কিন্তু জামাতের বিভিন্ন অনুষ্ঠানে তার অংশগ্রহণের ছবি কিন্তু পত্রপত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে। অর্থাৎ অথরিটি নানাভাবে তাদের অ্যাকশনের ভেতর থেকে, অ্যাকশনগুলো আমাদের এখানে কেউ নিতে চান না, তারা নিয়েছেন। কেউ কেউ বলতে পারেন সেটার সমালোচনা করছেন না, কতগুলো অ্যাকশন আছে যে অ্যাকশনের ভেতর থেকে আপনি কেউকে না কেউকে কতগুলো সুবিধা পাইয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। অথরিটির সেই প্রবণতাটা ছিল। গতকালকেও আমরা তার কতগুলো উদাহরণ আমি পরের অংশে এটা আলোচনা করি। ঠিক আছে, আমরা বিরতিতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন নেই শরীফুজ্জামান পিন্টু, সেটা হলো যে এখন সবচেয়ে বোধহয় আলোচনার বিষয় হলো যে ছাত্র দলের এরকম পরাজয় কেন হলো। ছাত্রদল সমর্থিত যে প্রার্থী ছিল এবং যে ডাকসুতে সম্পাদকীয় যে আসনগুলো 12টার মধ্যে 9টি হলো ছাত্র শিবির পেয়েছে, 3টি স্বতন্ত্র পেয়েছে, মানে ছাত্রদল একটাও পায়নি। এই যে পরাজয়ের কারণ কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা তো হলো পদের কথা বললেন, আবার যদি ভোটের ব্যবধানও দেখেন 1/3 ভোটের ব্যবধান ব্যাপক ব্যবধান এখন। এবং ডাকসু নির্বাচনে এই যে ছাত্রদলের এই যে হেরে যাওয়া, এটা আসলে খুব সাধারণ হিসাব কিতাবে এটা কিন্তু মেলে না এখন পর্যন্ত, যারা বিশ্লেষণ করছেন, আলোচনা করছেন। এবং শিবিরের এই যে ভূমিধস বিজয়, এটা বিএনপি বা প্রগতিশীল চিন্তার যারা আছেন তাদের জন্য এটা একটা খুবই অস্বস্তিকর, এবং তাদের জন্য এটা একটা ভূমিধসের মতো একটা ঘটনা বলতে পারেন। নির্বাচনে হার জিত হবেই, হ্যাঁ, কিন্তু তাই বলে 3 ভাগের 1 ভাগ ভোট পাওয়া, এটা কিন্তু অবিশ্বাসের যাত্রাটা কিন্তু খুবই সারপ্রাইজিং। কারণ এতদিনে আমরা পত্রপত্রিকায় কি লিখেছি, কি দেখেছি, কি পড়েছি, সেটা হলো যে ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই আমরা ভুলে যাচ্ছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 বছর আগেও যারা ছাত্র জনতার আন্দোলনে প্রথম সারিতে ছিলেন, সো তাদের অবস্থাও কিন্তু শোচনীয়। তো ত্রিমুখী লড়াই দূরে থাক, হাড্ডাহাড্ডি লড়াই দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতা দূরে, তুমুল বিজয় হবে ছাত্র দলের, এগুলো কোনো কিছুই, কোনো প্রেডিকশানই কিন্তু এখানে কাজ করেনি। এটা একটা বড় বিষয়। আর একটা হলো, আমরা যেটা বলতে পারি যে বিএনপির যে গোজামিলের রাজনীতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই, আমার কাছে মনে হয় যে এটাই ছাত্রদলের এই পরাজয়, ডাকসুতেই পরাজয়ের জন্য একটা বড় কারণ। কারণ আপনি যদি দেখেন যে মুরব্বী সংগঠন হিসেবে জামাত ইসলামের যে তৎপরতা ছিল, যে কর্মযজ্ঞ, যে পরিশ্রম, যে যোগাযোগ বা আর্থিক কথা, এটা যেহেতু কোনো প্রমাণ নাই আমি এটা বলতে চাই না, কিন্তু তাদের যে সমর্থন যেটা ছিল, আমার কাছে মনে হয়নি যে বিএনপি নেতারা ততটা সিরিয়াস, অন্তত দৃশ্যমান ছিল না। হ্যাঁ, সেটা একটা বড় কারণ। তারপরে শরীফ ভাই যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে মনোভাবটা, যদিও কালকে ভিসি বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি তার কোনো ইয়ে নাই, কিন্তু সামগ্রিকভাবে আপনি যদি বলেন, এটা হয়তো কাগজে কলমে প্রমাণ করা যাবে না, কিন্তু পারসেপশন, আমরা তো ধরেন সাংবাদিকতা করছি, ওনারা দুজন, মোশাররফ ভাই ছাত্রদলের সভাপতি ছিলেন, শরীফ ভাই ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, আপনি সাংবাদিক, তো একটা পারসেপশন তো আমাদের মধ্যে আমরা অন্তত করতে পারি। যে তা আমার মনে হয় যে আমরা এখানে যারা আছি সবারই একটা পারসেপশন হবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা বোধ হয় একদিকে হেলা ছিল। একটা উদাহরণ উনি বলেছেন, আরও উদাহরণ যদি বলি, আমি একটু আগে বলছিলাম যে ডাকসু নির্বাচন হবে, ছাত্রাবাসে ছাত্র রাজনীতি থাকবে না। তো এটা কখন হলো, যখন আরেকটা পক্ষ যখন ছাত্র রাজনীতি পুরাপুরি করে সে সব কিছু সাজিয়ে ফেলে তখন বললেন যে আপনি আর ছাত্র রাজনীতি, তখন ছাত্রদল কিন্তু কমিটি দিল, এগুলো কিন্তু ফাংশন করেনি, কাজ করেনি। এবং আমি এখান থেকে একটা কথা বলতে পারি, ছাত্রদলের এই পরাজয়ের জন্য তার যে মুরব্বী সংগঠন, যতই আমরা বলি যে এটা সহযোগী সংগঠন, এটার তো একটা প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে আছে, তাদের একটা বড় দায় দায়িত্ব আছে। আরেকটা হলো যে তার যে প্রতিপক্ষ ছাত্রদলের,
তারা কি করেছে, তারা তাদের ক্লিন ইমেজটা ছাত্রদের কাছে তুলে ধরতে পেরেছে। আর ছাত্রদলের ভূমিকাটা তারা কিভাবে ধরেছে, যে এরা ছাত্রলীগ যা করতো ছাত্রদলও তাই করছে। হ্যাঁ, এমনকি দেখেন যে মুক্তিযুদ্ধর একটা বড় ইস্যু, যেটা যুদ্ধাপরাধীদের যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টিএসসিতে ইয়ে করা হয়েছে, এটাও কিন্তু একটা ক্যাশ করার মতো বড় বিষয় ছিল। এখানে প্রতিবাদ কারা করেছে? সাধারণ ছাত্ররা, বাম ছাত্ররা। এখানেও কিন্তু ছাত্রদল দেখাইতে পারেনি যে না, তারা যুদ্ধাপরাধীদের নিয়ে এরকম একটা প্রদর্শনী করছে, এরকম একটা সেন্সিটিভ ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয় করছে, এটা কিন্তু তারা সেটাও ক্যাশ করতে পারেনি। অতএব রাজনৈতিকভাবে যদি আপনি দেখেন যে, এবং আরেকটা হলো যে অনলাইনে, যেটা শরীফ ভাই বলছিলেন বট বাহিনী, অনলাইনে কিন্তু ছাত্র শিবিরের যে প্রচারণা, এটা খুবই দৃশ্যমান ছিল, খুবই, এবং আরেকজনকে মেলাইন করা, নিজেকে হয়তোবা এখনকার সময় এটাই নির্বাচনী কৌশল। সেখানে ছাত্রদলকে মনে হয়েছে সে যথেষ্ট পিছিয়ে ছিল। এ মোশাররফ হোসেন, আপনি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন এক সময়, এখন জাতীয় রাজনীতিতে আছেন, তো আপনার কাছে জানতে চাই ছাত্র দল সমর্থিত প্রার্থীর এইরকম পরাজয় আপনার কিভাবে স্টাডি করেন? আপনার স্টাডি কি? না, এটা তো আসলে এখনও তো স্টাডি আমাদের হয় নাই। হয়তো ছাত্রদল তার নিজস্ব পর্যায়ে অথবা বিএনপি মাদার সংগঠন হিসাবে তারা করবে, কিন্তু বাহ্যিকভাবে আমার কাছে যেটা মনে হলো যে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলি গত 15 বছর একটা সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের একটা রাজত্ব ছিল, এবং সেখানে তারা দৈত্যের মতো সাধারণ ছাত্রদের সাথে ব্যবহার করতেন। ওই যে আপনি যে শব্দগুলি আমাদের সময় ছিল না, আমরা যখন ছাত্র ছিলাম ছিল না, যেমন গেস্ট রুম টর্চার, জোর করে মিছিলে নেওয়া, তারপর যদি ছাত্রলীগ না করলে হলে থাকতে পারবে না, এই কালচারগুলি ছিল। এই দীর্ঘ আমার যেটা আমার কাছে মূল্যায়ন মনে হয় যে 15 বছর কিন্তু ছাত্র, এখনও ঢাকা বিষয়ে আমার মনে হয় কোনো হলে জাতীয়তাবাদী ছাত্রদল নাই তেমন, হয়তো ইন্ডিভিজুয়াল 2-4 জন থাকতে পারে। কারণ ছাত্রদল যখন 5 তারিখের পর বৈধ ছাত্র যারা হলে যাবে, কর্তৃপক্ষের কাছ থেকে সেই ধরনের সহযোগিতা পায় নাই। কারণ একটা আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলে যে অ্যাবসলিউটলি পলিটিক্যাল একটা ইস্যু, অথচ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলিতে রাজনীতি চলবে না। এইটা পারস্পরিক সবহৃদিত একটা ব্যাপার। আর সেখানে আবার দেখবেন জাতীয়তাবাদী ছাত্রদল যখন একটা কমিটি দিয়েছে, হঠাৎ করে দেখলাম ক্যাম্পাসে একটা বিরাট মব তৈরি করা হলো যে না, কোনো ছাত্র সংগঠন দিতে পারবে না। তাহলে যারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে ছিল, এবং যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠেছে যে একটা গুপ্ত সংগঠন, এবং আমি আপনারা নিউজ করেছেন, জীবনে গুপ্ত সংগঠন কোনোদিন আপনারা নিউজ করেছেন বলে মনে নেই। এবার কিন্তু এই কথাটা ব্যাপকভাবে ঢাকা বিশ্ব ক্যাম্পাসে আলোচিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে যিনি জিএস ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছেন শিবির থেকে, স্পষ্ট ভাষায় দেখানো, আপনি একদিকে ফেসিসদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন, যে বলেছেন যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, যারা আমাদের উপর নির্যাতন করেছে থাকতে পারে না। অথচ এই ফরহাদ ঢাকা বিশ্বের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সে 5 তারিখ হঠাৎ করে দেখলাম উনি পেপারে বিবৃতি দিল যে পরিস্থিতির আলোকে আমরা ওখানে ছিলাম, এবং কেউ বলেছে আমরা অর্থ দিয়েও পদ নিয়েছি, তাদেরকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালাউ করছেন, অথচ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা হলে যেতে পারছে না, সমর্থকরা যেতে পারছে না। এই যে একটা, কারণ ঢাকা বিশ্বের রাজনীতিটা কিন্তু অনেকটা হল কেন্দ্রিক, মানে আপনার পপুলারিটি নির্ভর করে। সেখানে ছাত্র দলের হলে অনুপস্থিতি আমার মনে হয় নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে একটা ব্যাপক হচ্ছে। আর আরেকটি মানে জাতীয় রাজনীতির একটি প্রভাব এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে আমরা বাংলাদেশে দেখছি যে যারা এখন এই বাংলাদেশ থেকে চলে গেছে পতিত স্বৈরাচার, তারা কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি, যে বাংলাদেশটা একটা মৌলবাদী শক্তির খপ্পরে বাংলাদেশ। এখানে আমার মনে হয় এই যে দীর্ঘ ওটা একটা বললেন, আগেরবারও বলছেন। না আমি একটু বলি, সাথে একটু বলে নেই আপনার এইটা, যে আরেকটা ন্যারেটিভ তো আছে যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়াম তো দখল করছে কারা করছে সেটা তো ইয়ে করা না। কোথায়? ঢাকা বিশ্ব ক্যাম্পাসে কি এরকম কোনো কথা না, জাতীয় রাজনীতি না, নির্বাচন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা তো আপনি বললেন জাতীয় রাজনীতির যে প্রভাব। না আমি এটা বলি। তারপর আপনি আরেকটা জিনিস দেখেন যে আমরা দেখেছি 15 বছর ক্যাম্পাসগুলি ছাত্রলীগের দখলে, তাদের সমর্থকরা সব জায়গায় আছে। তারা কি রাতারাতি চলে গেছে 1 বছরের সব? তাদের তো ছাত্রত্ব আছে, তারা পরীক্ষা দিচ্ছে। হয়তো যারা লিডিং করছে এই নেতাগুলি নাই, কিন্তু ছাত্রলীগের অন্য সাধারণ সমর্থকরা তো এখানে আছে। তাদের ভোটগুলো কোথায় গেল? তারা তো হয়তো অ্যাবসেন্ট থাকবে, যেন আমরা ভোট কাউকে দেবো না। কিন্তু আপনি পার্সেন্টেজ দেখেন, কাস্টিং পার্সেন্টেজ দেখেন, তো এই ছাত্রলীগের ভোটগুলি কে পেয়েছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জয় পরাজয়ের ক্ষেত্রে।
এইটাও তো হতে পারে যে এখানে বাংলাদেশে একটা নানাভাবে ট্যাগ দেওয়ার জন্য এখানে শিবিরকে বিজয়ী করা হয়েছে। এই ষড়যন্ত্র অথবা এই কৌশলকে তো আমরা উড়িয়ে দিতে পারি না, যেটা হয়তো আগামী দিনে প্রমাণ হবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল জন্য বাংলাদেশকে কতটুকু মূল্য দিতে হবে। শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ। আমি আগের অংশে কতগুলো চ্যালেঞ্জের কথা বলেছিলাম, তার সাথে একটু যুক্ত করি। আপনি কর্তৃপক্ষের যে ধরনের অ্যাকশানগুলো যদি দেখেন, তার মধ্যে অনেক জায়গা আছে প্রশ্ন তোলার সুযোগ আছে। আপনি এই ধরনের একটা নির্বাচনে 1700 মানুষকে প্রেস কার্ড দিলেন কেন, এবং যাদেরকে কার্ডগুলো দিয়েছেন কি সমস্ত নাম টাম দিয়ে, মানে চরম একটা বিতর্ক তৈরি করেছে, হাসাহাসি করেছে আমরা। কিন্তু এই কার্ড নিয়ে ক্যাম্পাসে একটা বিরাট সংখ্যক বহিরাগত, যারা আসলে ভোটের কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না, রাজনীতির সাথে যুক্ত না, কখনো কখনো কোনো বিশেষ দলের সঙ্গে যুক্ত, তাদেরকে ক্যাম্পাসে অবাধে বিচরণ করার একটা সুযোগ করে দিয়েছেন। এই কাজটি কিন্তু অথরিটি নিজে সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে করেছে। সেকেন্ড, আপনি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে বিএনপি। মির্জা আব্বাস ক্যাম্পাসের ভিতরে আছেন, ঠিক দুপুরে যখন ভোটটা চলছে তখন এই বক্তব্যটা নিয়ে আসা। সকালে 10টা সাড়ে 10টার দিকে ছাত্রদলের সভাপতি ভিপি প্রার্থীর বিধি অমান্য করেছে। এটা দেশের সবথেকে প্রচারিত দৈনিক পত্রিকাটি অনলাইনে যাওয়ার পরে সেটা ভাইরাল হয়ে গেল, এবং তারা যখন সংবাদটি প্রত্যাহার করলেন তখন প্রায় ভোট শেষ। অর্থাৎ এর ভেতরে আপনার ইমেজকে যতটুকু ড্যামেজ করে দেওয়া যায় সেটা করে দেওয়া গেল। কিন্তু তার কাউন্টারে বিএনপির পক্ষ থেকে সেই ধরনের কোনো তথ্য আনার সুযোগ হলো না। কিছু সমর্থককে দেখলাম অসহায়ভাবে সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করার, এটা ওটা দেওয়ার চেষ্টা করছে। আপনি হয়তো বলবেন, এই জায়গাটা বলে যাবে, এই জন্য প্রশ্নটা করে রাখি যে যেটা বলছেন ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ওই অনলাইনে কোন নিউজ হয়েছে, কে আচরণবিধি লঙ্ঘন করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সিদ্ধান্ত নাকি ভোট দিয়েছে, শিক্ষার্থীরা তো ভোট দিয়েছে না। আমি উদাহরণটা এই কারণে দিলাম যে আপনার এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমি 7টা ঘটনার সঙ্গে ভোটের দিন আরও 5টা যুক্ত করার ফলে আপনাকে আমি দেখাচ্ছি যে 12টা ঘটনা ঘটেছে। ওই কারণে উদাহরণটা দেওয়া। বিএনপি আসলে ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পটার কথা তো মনে আছে। খরগোশ ঘুমালো, আমি দেরি করে উঠব। আমার কাছে মনে হয়েছে বিএনপির সেই ধরনের একটা ভাবনা ছিল যে আমাদের দলটা বড় দল। দ্বিতীয় জায়গাটা, সারা দেশে গত 1 বছর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃঢ়তা এবং কঠোরতা থাকার পরেও তাদের নেতাকর্মীদের কেউ সবার কথা বলছি না, অনেকেই যে ধরনের সমাজ বিরোধী এবং দল বিরোধী কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে। এই যে যারা ভোট দিয়েছে, প্রার্থী হয়েছে, আমি শুরুতেই বলেছি এরা প্রত্যেককেই কিন্তু গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী। সুতরাং তাদের মনোজগতের মধ্যে এই যে দখলবাজি, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস করা, যার বিরুদ্ধে 1 বছর আগে তারা মাঠে নেমেছিল, এই সম্পর্কে তাদের মধ্যে একটা ঘৃণা কিন্তু কাজ করে। সুতরাং গত 1 বছর তাদের সামনে যখন বারবার তুলে ধরা হয়েছে যে বিএনপি মানেই হচ্ছে এই কাজগুলো করে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জামাতের সাবেক সংসদ সদস্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের জন্য যখন তদবির করে ভিসির হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, বিএনপি কাউন্টার হিসাবে ওই তথ্যটা মানুষের সামনে তুলে ধরতে পারেনি। দেশের বাইরে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্টরা আছেন, তারা গত 1 বছর ধরে যেভাবে শিবিরের কয়েকজন নেতা যাদের ছাত্রলীগের সাথে সংযোগ ছিল, তাদেরকে যেভাবে তুলে ধরে একটা ইমেজ বিল্ডিংয়ের কাজটা করেছে, বিএনপি তার কাউন্টার হিসাবে সেই ধরনের কেউকে তুলে ধরতে পারেনি। গত 1 বছর ধরে আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব পরিকল্পিতভাবে কোনো নেতাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, আপনার মনে থাকার কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে সরকারের ক্রিটিক করেছে, এটা ভাইরাল হয়ে গেল। পরের দিন মিডিয়ায় নিউজ এলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ছেলে নাই, সেই নিউজটা কেউ পড়ছে না। অর্থাৎ বিএনপির মিডিয়া জগৎটাকে, বিএনপির অনেককেই দেখি মিডিয়ার বড় বড় জায়গায় আছে, বিএনপির পরিচয় দেন। গতকালকে আজকে সকাল থেকে দেখি তারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন নির্বাচনটা, তো তাদের ওই পরিচয়টা আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফেক।
কিন্তু মূল কাজটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে তার জায়গা থেকে এটিকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি ফোকাসটা করব শুধুমাত্র অনিয়ম অবিচার করে আপনি 15,000 ভোট টেনেছেন, আমি এটি বিশ্বাস করি না। অনিয়মে ব্যবধানটা হয়তো কোনো কোনো জায়গায় আপনাকে সুবিধা দিয়েছে, অনিয়ম হয়নি এটাও আমি বলবো না, কারণ প্রমাণিত কয়েকটা ঘটনা। আপনি একজনকে সাসপেন্ড করেছেন বা উইথড্র করেছেন, তার অর্থ হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন যে এখানে একটা অনিয়ম হয়েছে। এই ধরনের কতগুলো অনিয়ম হয়েছে, প্রশাসন একটা পক্ষের উপরে পক্ষপাতিত্ব করেছে, তার মানে এই না যে 1.5 গুণ ভোটের ব্যবধানে যে জয় এবং পরাজয় নির্ধারিত হয়েছে তার সবটুকুই অনিয়ম করে যারা বিজয়ী হয়েছে তারা হয়েছে না। গত 1 বছর ধরে তাদের কতগুলো পরিকল্পিত কার্যকলাপ, তাদের পরিকল্পিত সাংগঠনিক তৎপরতা, ক্যাম্পাসে অন্যান্য সংগঠন যখন নিজেরা মিছিল মিটিং বা অন্যান্য কাজে ব্যস্ত, তখন তারা ছাত্রদের কাছে কতগুলো পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে গেছেন, যেটা ছাত্রদল অন্যান্য সংগঠনগুলো করতে পারেনি। আমি শেষ করে দিচ্ছি আপনার এই জায়গাটায়। আমি ফোকাসটা করছি যে একদিকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রমকে খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে, তাদের লিডারশিপের একটা ইমেজ তুলে ধরার চেষ্টা করেছে, অন্যদিকে ছাত্রদলের নেতাদের ইমেজ ড্যামেজ করার জন্য নানা রকমের প্রোপাগান্ডা চালিয়েছে, তারা সোশ্যাল মিডিয়াকে দখল করেছে, প্রশাসনের একটা অংশ তাদেরকে সহযোগিতা করেছে, আর অন্যদিকে তাদের এতদিনের যে কার্যক্রম, নিয়মিত ধারাবাহিক কার্যক্রম, সেই কার্যক্রমের ফলে ছাত্রদের মধ্যে একটা ইমেজ তৈরি হয়েছে। এবং বিএনপির সারা দেশব্যাপী গত 1 বছরের যে সমস্ত নেগেটিভ কার্যক্রম, সর্বশেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করার পর যে মিছিল পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে এবং অশ্লীল ভাষাটার কথা আপনার মনে আছে, সেই যে ঘটনাটা এই স্টুডেন্টদের সাইকোলজির থেকে কিন্তু মনস্তত্ত্ব থেকে বিদায় নিয়েছে তা না। গতকালকে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার পর বুয়েটের সামনে যারা গত 1 বছর ধরে বুয়েটের রাজনীতি চাই না, তারা যেভাবে এটার জন্য ওই কি বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়ানো এটাকে আমি নেগেটিভ বলছি না, যারা ঢাকা নিজের ক্যাম্পাসে রাজনীতি চান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন বিজয়ী হওয়ার পর তার জন্য যেভাবে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়ালেন, তার ভেতর থেকে আপনি বুঝতে পারেন রাজনীতির গুটি কোথায় কিভাবে। মানে বিষয়গুলো এত হালকাভাবে দেখলে হবে না, তলিয়ে দেখতে হবে, এবং সেই তলিয়ে দেখাটা আপনার ওখানে বলছেন যে রাজনীতি করা যাবে না কিনা সেটা হলো আমার প্রশ্ন। আমি শরীফুজ্জামান পিন্টু, আমরা ছাত্র দল বা ছাত্র শিবির নিয়ে কথা বলছি, এখানে আরেকটা আপনি শুরুতে বলছেন আরেকটা পক্ষ কিন্তু ছিল এনসিপি, তাদের যে সংগঠন বাক্সাস তারা দাঁড়িয়েছে, তাদের অবস্থা তো খুব শোচনীয়। যারা 1 বছর আগে একটা নেতৃত্ব দিল, তারা তো ক্যাম্পাসে হিরো থাকার কথা, কিন্তু ক্যাম্পাসে তারা সাধারণ ছাত্রছাত্রীদের ভোট কেন পেল না? না, এটা শুরুতে আমি আরও একটা কথা বলছিলাম যে এই যে নির্বাচন, এই নির্বাচনটা আসলে হিসাব নিকাশ মেলানো খুবই কঠিন, কারণ এই নির্বাচনে এত স্টার প্রার্থী ছিল যারা প্যানেলেও নির্বাচন করেছে, প্যানেলের বাইরেও নির্বাচন করেছে, এবং এই চেহারাগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভাসে এখনও, কারণ গণমাধ্যমে আমরা তাদেরকে প্রতিনিয়ত দেখেছি, তাদের ভূমিকা, তাদের আন্দোলন, তাদের ত্যাগ, কিন্তু তারা মূল্যায়ন পায়নি এবং এত কম ভোট পেয়েছে এই 1 বছর আগে তাদের এই অবদান থাকার সত্ত্বেও। এটার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণ হলো যে গত 1 বছরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবং এই জাতীয় নাগরিক পার্টির বেশিরভাগ নেতার যে ভূমিকা, তার যে নেতৃত্ব তাদের এবং তাদের যে কর্মকাণ্ড, এগুলো কিন্তু মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়নি, যে কারণে এই নেতৃত্বের যে অগ্রহণযোগ্যতা, এটারও একটা প্রভাব কিন্তু এই সাধারণ ছাত্রদের উপর পড়েছে। এবং সাধারণ ছাত্ররা যারা একসময় তাদের ডাকে এই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিল, তারা কিন্তু এখন আর সেভাবে যাচ্ছে না। আপনি যদি দেখেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি ওই সময় ডাক দিলে কত মানুষ যেত, এখন ডাক দিলে কত মানুষ যায়, বা ওই সময় এনসিপি ডাক দিলে প্রথম দিকে কত মানুষ যেত, এত, তার মানেটা কি? তার মানে হলো তারা তাদের সেই গ্রহণযোগ্যতা নানা কর্মকাণ্ডের কারণে, নানা নেতৃত্বের দুর্বলতার কারণে অথবা পরিস্থিতির কারণে তারা সেই জায়গাটা
হারিয়েছেন। আরও একটা বিষয় আছে যে জাতীয় রাজনীতিতে একটা পারসেপশন আমি বলবো যে ধরেন কি হয়েছে যে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা কি বলা যায় যে এক ধরনের ঘনিষ্ঠতা আছে, এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত বিষয় মানুষের কাছাকাছি। এটাও কিন্তু একটা কারণ যে ঠিক আছে তাহলে কি এনসিপিকে মানুষ কিভাবে দেখতে চেয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা লিড করবে, তারা কারো সহযোগী হবে না, কিন্তু সেই তারা লিডিং জায়গাটা তারা যেতে পারেনি, তারা কারো সহযোগী হিসাবে মানুষের মধ্যে একটা জায়গা করেছে। তো এটা তো একটা কারণ আছেই, তারপরে তাদের অভিজ্ঞতার অনভিজ্ঞতা, কারণ জামাত ইসলামী বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে অভ্যস্ত এবং তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এবং তারা এটা করে আসছে এবং নির্বাচনের আগে সেটা তারা ডাকসু করলো। কালকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, নিশ্চয়ই এটা খুব একটা ভালো কিছু হবে আমরা আশা করি না, বা তাদের দিকেই যাবে। এবং এরপরে তো আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে। তো অতএব তাদের ইমেজটা তারা তাদের মতো করে তাদের রাজনীতির আলোকে তারা বিল্ড আপ করার চেষ্টা করবে, জাতীয় রাজনীতির কে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে। তো এই জায়গাগুলোতে আপনি যেটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা এনসিপি হোক, তারা তাদের নেতৃত্বটা মেলে ধরতে পারেনি, তুলে ধরতে পারেনি, মানুষকে সেই ভরসার জায়গায়, আস্থার জায়গায় তারা পৌঁছাতে পারে, মানে সহযোগী হয়ে গিয়েছে। আমি এবিএম মোশাররফ হোসেন, এখন এই যে বারবার আপনি বলছেন যে এটা কিন্তু একটা জাতীয় রাজনীতির প্রভাব আছে, এখন বিএনপি এখান থেকে কি শিক্ষা নিতে পারে? বিশেষ করে যখন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন যে বলা হচ্ছে যে বিএনপির আচার আচরণের মধ্যে এমন একটা চলে আসছে যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, অথবা অনেকে সমালোচনা করছে 5 আগস্টের পরে বিএনপি নজর দিয়েছে হচ্ছে ফুটপাতে, চাঁদাবাজিতে, ট্রাকিস্তান দখলে, এতেই বিএনপি খুশি, আর ক্ষমতায় তো আমরা আসবোই, আমাদের বাইরে আর কে ভোট দেবে। কিন্তু জামাত সুপরিকল্পিতভাবে তারা নজর দিয়েছে রাজপ্রাসাদে, তারা ধীরে ধীরে যাবে। এই জায়গা, এই ডাকসুর ফলাফল থেকে তো অবশ্যই শিক্ষা নেওয়ার আছে। বিএনপির জন্য কি বার্তা? না, এটা আপনি যেটা বললেন অবশ্যই তো শিক্ষা নেওয়ার আছে, কারণ বিএনপির মতো একটি দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসুতে জয়লাভ করবে, এটাই কিন্তু সাধারণ মানুষের ছিল, কারণ তার মূল যে প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ এখন নাই, কিন্তু সেখানে তো একটা বিপর্যয় ঘটেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আপনি বললেন যে আরেকটি যে কথাটা, একটা ন্যারেটিভ তো বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে সারা দেশে। সেটা কারণটা কি? যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংগঠনটা বিএনপি, সুতরাং তাকে কিভাবে মেলাইন করা যায়, এর জন্য তো নানা সেক্টর আছে, তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি আছে, সামাজিক এমন কিছু শক্তি আছে যেগুলি হয়তো বিএনপিকে পছন্দ করে না, সুতরাং বিএনপিকে কিভাবে ডাউন করা যায় সেটা। আরেকটা জিনিস আপনি দেখেন, যে জিনিসটা শরীফ চমৎকারভাবে বলেছে, যে আমাদের মিডিয়াগুলির একটি চমৎকার মানে নিউজ যে প্রকাশের একটা কৌশল আছে। ধরেন আপনি জানেন, যদি আমার বিরুদ্ধে কোনো নিউজ হয়, সেটা সত্য মিথ্যা কি সেটা পরের ব্যাপার, এমনভাবে তারা রং দিয়ে, এমন গুরুত্ব দিয়ে প্রকাশ করে যে যখন এই ঘটনাটা সত্য মিথ্যা যখন আমার পক্ষ থেকে যে মোশাররফ হোসেন বলেছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, এটা মিথ্যা বানোয়াট, এই 2 লাইনের এটা কিন্তু মানুষ পড়ে না। সুতরাং এই যে যার ড্যামেজ যা হওয়া দরকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। যে কথাটি শরীফ চমৎকার বলেছে যে ডাকসুর ভিপি আচরণবিধি লঙ্ঘন করেছে টোটাল সোশ্যাল মিডিয়া সব জায়গায়। আর এখন দেখবেন যে বিশেষ করে স্টুডেন্টরা একটা মোবাইল কিন্তু হাতে সব সময় থাকে তাদের, এবং এটা কিন্তু আমাদের একটা অভ্যাসের। মানে কি আপনি মিডিয়া কি বিএনপি কি 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 বলে মিডিয়া ট্রায়ালের ট্রায়াল হয়, কিন্তু মিডিয়া বিএনপির ট্রায়াল কেন করবে? না না, মিডিয়ার সাথে সম্পর্ক বিএনপি এখন আপনি যদি একটা কথা বলেন, এই মিডিয়াগুলি বেসিক্যালি বাংলাদেশে আপনি দেখবেন গত 15টি বছর কাদের দখলে ছিল? আপনি কি 2-4 জন হয়তো চলে গেছে, কিন্তু সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সামগ্রিক যে চিন্তা চেতনা, তাদের মনস্তাত্ত্বিক যে বিশ্বাস, সেই জায়গা থেকে আপনি সরাতে পেরেছেন? না, পারেন নাই। বরং তাদের তো একটা টার্গেট অবশ্যই আছে, যার কারণে দেখবেন আপনি পরিকল্পিতভাবে এমনভাবে নিউজগুলি সাজাচ্ছে। অনেক ঘটনা আছে, দেন আমরা ইতিমধ্যে প্রায় এই যে কথাটি শরীফ বলেছে বা পিন্টু বলেছে, আমরা অনেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পরবর্তীতে আমরা তদন্ত করে দেখেছি যে এমন ঘটনার নিউজ করা হয়েছে এটা বাস্তবের সাথে ওই ঘটনার সাথে ওই লোক সংশ্লিষ্ট নয়, কিন্তু উনি কিন্তু অলরেডি একটা ভিকটিম হয়ে গেছে, সে বহিষ্কার হয়ে গেছে। তারপর বিএনপি, আমি যেটা প্রশ্ন করেছিলাম যে বিএনপি এখন নিজের আয়নায় নিজেদেরকে দেখবে কিনা? অবশ্যই দেখতে হবে বিএনপি আগামীতে, যদি আপনার বিএনপির একটা জাতীয় সংসদ নির্বাচন ফেস করতে হবে। সুতরাং এই নির্বাচন করার জন্য এই ডাকসুতেও আমাদের ভুল হয়েছে অথবা কি কারণে আমরা এই বিপর্যয় ঘটেছে, এইটা আইডেন্টিফাই করে সামনে যদি আমরা অগ্রসর হতে না পারি,
জনগণের সে পালসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আগামী নির্বাচন তো আমাদের জন্য একটা বিরাট সংকট অপেক্ষা করছে, এটা তো অস্বীকার করার চ্যালেঞ্জের সুযোগ নেই। বিষয় হবে। আমি সংক্ষেপে একটু বলবেন, তখন আমি আরেকটা প্রশ্ন নিব তিনজনের জন্য। দুটো প্রশ্ন একবার করে দিই। আমি একটা প্রশ্ন শরীফুজ্জামান পিন্টুকে করেছিলাম, এনসিপির এই পতন কেন হলো, ছাত্র দলের ব্যাখ্যা দিয়েছেন, সেটা একটু সংক্ষেপে বলে বিএনপির জন্য আসলে এখন কি বার্তা? ধন্যবাদ। এনসিপিকে আমরা কি হিসাবে দেখেছি? সরকার গত 1 বছর এনসিপিকে নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, 3টি দলকে ডাকলে এনসিপি আসে, তার নিবন্ধন না থাকার পরেও, কারণ তাকে দেখা হয় সরকারের দৃষ্টিতে গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সুতরাং ক্যাম্পাসে যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারাও গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ। তাহলে তারা প্রত্যাখ্যাত হলো কেন? দুটো কারণ হতে পারে। একটা হলো এই গণ অভ্যুত্থানে ছাত্র শিবির এবং এনসিপির অংশগ্রহণটা সক্রিয় ছিল, এবং গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে হয়তো একটা আন্তঃসংযোগ যোগাযোগটা আছে। ভোটকে সামনে রেখে হয়তো তারা নিজেদের মধ্যে একটা সমঝোতায় গেছে যে ছাত্র শিবিরকে এখানে বিজয়ী করতে হবে। তা না হলে বাকের মজুমদার, যে এই গণ অভ্যুত্থানের একেবারে প্রথম সারির একজন নেতা, তাকে 600 শিক্ষার্থী ভোট দেবে, এটা আমার বিশ্বাস হয় না। উমামা তার হলে থার্ড হয়েছে, তার হলে থার্ড হয়েছে। আপনি এই ধরনের অনেক নাম বলা যায় যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে এই ভোটে ক্যাম্পাসে, এদের লাশ তো এরা কাঁধে বহন করেছে, এদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তারা তাদেরকে কেন ভোট দেবে না? একটা হতে পারে ছাত্র শিবির জামাতের সাথে তাদের যে সম্পৃক্ততা, যে আলোচনাগুলো আছে, এবং এদের নেতারা অনেক সময় বলেছে, সার্জিসের বক্তব্যের কথা মনে আছে, শিবিরের সম্মেলনে সবথেকে বেশি সহযোগিতা তাদের কাছ থেকে পেয়েছেন। সুতরাং তারা হয়তো এখানে ভেবেছে যে এই সুযোগে ছাত্র শিবিরকে পরাজয় ঘটানোর সুযোগটা নিব না, বরং তাকে আমরা বিজয়ী করব। তাদের বিজয় হচ্ছে হয়তো আমরা পরবর্তীতে অন্য বিষয়গুলো নিয়ে ভাবব, এটি একটা হতে পারে। আর একটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানে পরে তাদের সম্পর্কে শিক্ষার্থীদের মোহভঙ্গ ঘটেছে, তাদের নিয়ে সমাজে অজস্র প্রশ্ন, কিন্তু বিএনপির বিষয়টা সবথেকে বেশি আলোচনায় আসে। কিন্তু তাদেরকে একেবারে ধরে ধরে এক একজন নেতা সম্পর্কে ঢাকা এবং ঢাকার বাইরে একটা রাজনৈতিক দল, সে এখন পর্যন্ত ফুলটা ফোটার আগে তাদেরকে নিয়ে এত সমালোচনা আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বুঝতে পারছি। বিএনপির জন্য কি বার্তা? সেটা বিএনপির জন্য বার্তা হচ্ছে, প্রথমত বিএনপিকে ঠিক করতে হবে। আমি বিএনপি না করলেও তারপরে যেটা বলতে পারি, বিএনপির পয়েন্টটা ঠিক করতে হবে। আপনার ডাকসুতে যারা পরাজিত হয়েছেন তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন, আবার বিএনপির যে শীর্ষ নেতাদের কয়েকজনকে দেখলাম তারা কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। এর ভেতর থেকে আপনার কর্মীর কাছে এক ধরনের মেসেজ যাচ্ছে, সাধারণ মানুষের কাছে মেসেজ যাচ্ছে যে তুমি সাপের মুখেও চুমু খাও, তুমি ব্যাঙের মুখেও চুমু খাও। অর্থাৎ এই যে ক্ষেত্র বিশেষে মানে ভিন্নধর্মী আচরণ, অবস্থান, ছাত্রদল যদি এই ভোটের প্রেক্ষিতে একটা স্ট্যান্ড ঠিক করে, বিএনপির দায়িত্ব হচ্ছে সেই স্ট্যান্ডটাকে ওন করা এবং সেটিকে যুক্তি তথ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরা। আপনি আপনার ছাত্র নেতারা সংবাদ সম্মেলন করে যুক্তি দিচ্ছেন এই কারণে আমরা নির্বাচন বয়কট করব, আর তার মূল নেতারা যদি বলে যে না আমরা অভিনন্দন জানাচ্ছি, তাহলে ছাত্রদের কাছে একটা ভুল বার্তা যায়। দ্বিতীয়ত, যে সমস্ত ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠেনি তা কিন্তু না, অভিযোগগুলো এখন পর্যন্ত সব ধরনের খারাপ যে কাজগুলো বিএনপি বিতর্কিত হচ্ছে, তার দীর্ঘদিনের বীরত্বপূর্ণ ভূমিকা, যে সমস্ত খারাপ কাজের জন্য আড়ালে চলে যাচ্ছে, সেই কাজগুলো এখনও পুরোপুরি বন্ধ হয়েছে এটি বলা যাবে না। সেই ঘটনাগুলো ঘটছে। বিএনপি তাদের বিরুদ্ধে রাজনৈতিক সাংগঠনিক ব্যবস্থা যেমন নেবে, একই সঙ্গে প্রয়োজন হলে বিএনপি তাদের বিরুদ্ধে মামলা করবে, পুলিশের কাছে তুলে দিয়ে আসবে। কারণ সরকার এখানে একটা খেলা খেলছে, যে ক্রিমিনাল অপরাধ করার পরে একটা রাজনৈতিক দল যাদেরকে বের করে দিচ্ছে, তারা তো বলে নাই সরকারকে যে এদেরকে গ্রেপ্তার করা যাবে না। সরকার কেন গ্রেপ্তার করছে না? আহ্বান জানানো হয়েছে। এই জায়গাটায়
বিএনপি যদি অনুধাবন করে যে আমাকে নিয়ে সরকার অন্য কারোর প্ররোচনায় আমাকে নিয়ে খেলছে, তাহলে প্রয়োজন হলে বিএনপি আলাদা একটা উইং তৈরি করবে যে এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে স্থানীয় বিএনপি বা জাতীয়ভাবে তাদেরকে মামলা করবে, পুলিশকে গ্রেপ্তার করার জন্য চাপ দিবে। আমি মনে হয় এই ধরনের ঘটনাগুলোর থেকে বিএনপি যদি রিয়েলাইজ না করে যে ইতিমধ্যেই তার কতগুলো জায়গায় ছিদ্র হয়ে গেছে এবং সেখান থেকে চুয়ে পানি পড়ছে, তা না হলে সামনের নির্বাচনে সম্ভবত তাকে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আপনাদেরকে আরও একটা প্রশ্ন করব, কিন্তু সময় খুব কম, আমি আর নতুন কোনো প্রশ্নে গেলাম না। কিন্তু জাস্ট একটা বলি যে আমরা যখন যেহেতু ক্যাম্পাসে ছিলাম, ক্যাম্পাসে রিপোর্টিং করেছি, একটা আমরা সবসময় বলতাম যে ঢাকা ইউনিভার্সিটি যেসব ঘটনার প্রবাহ, ঢাকা ইউনিভার্সিটি ইজ এ কান্ট্রি ইন দ্য কান্ট্রি, মানে তার ঘটনার প্রভাব কিন্তু সব জায়গায় পড়ে। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন যেটা হয়ে গেল, এটা কিন্তু অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে নিঃসন্দেহে, এবং এই জায়গা থেকেই জাতীয় রাজনীতি পাঠ কিন্তু ভিন্ন হতে পারে। তো আমার মনে হয় যে আপনারা যেগুলো বলেছেন অবশ্যই সে ব্যাখ্যা বিশ্লেষণ এবং জাতীয় রাজনীতি সেইভাবে ঠিক করা হবে। শরীফুজ্জামান পিন্টু, অনেক ধন্যবাদ। ABM মোশাররফ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।